রাত্রে বিদ্যুৎ চলে গেছে। অন্ধকার ঘরে ছেলে আমার কাছে এসেছে। বলল, মা, আমি ভয় পাচ্ছি। আমি বললাম, আয় আমার পাশে শো। সে আমার বিছানায় এসে শুয়েছে। অনেকক্ষণ চুপচাপ শুয়েছিল। হঠাৎ বলল, মা, ছোটবেলায় তোমার সাথে এভাবে শুতাম। আমি বললাম, হ্যাঁ। সে আমার কাছাকাছি এলো। বলল, মা, তোমার গায়ের গন্ধ এখনো একই। আমি বললাম, ঘুমিয়ে পড়। সে আমার হাত ধরে বলল, মা, আমি চাই প্রতি রাতে তোমার সাথে এভাবে শুতে, তোমাকে আমার বুকে নিয়ে ঘুমাতে। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে পাশে রাখতে চাই। অন্ধকারে তার নিঃশ্বাসের গরম হাওয়া আমার গলায় লাগছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মাধুরী বসু। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রঞ্জিত। রেগে বলল, অভি, তুই কি করছিস? তোর মা কত কেঁদেছে তোর জন্য। অভি বলল, বাবা, আমি কিছু খারাপ করিনি। আমি শুধু মাকে ভালোবেসেছি। তোর এই ভালোবাসাটা স্বাভাবিক নয়, রঞ্জিত চিৎকার করে বলল। অভি হেসে বলল, বাবা, ভালোবাসার কোনো নিয়ম নেই। আমি অভির কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। বললাম, অভি, তুই আমার ছেলে। আমি তোকে ভালোবাসি। কিন্তু এভাবে নয়। তুই যেভাবে আমাকে ভালোবাসার কথা বলছিস সেটা ঠিক নয়। অভি আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কেন বুঝতে পারছ না? আমার ভালোবাসা পবিত্র। আমি তোমাকে সম্মান করি। আমি তোমার যত্ন নিতে চাই। রিয়া ভয়ে আমার পেছনে লুকিয়ে রইল। বলল, অভি ভাই, তুই কেন এরকম হয়ে গেলি? অভি রিয়ার দিকে তাকাল। বলল, রিয়া, তুই ছোট। তুই বুঝবি না। কিন্তু একদিন তুইও বুঝবি। রঞ্জিত অভিকে ধরে নিচে নিয়ে যেতে চাইল। অভি প্রতিরোধ করল না। বলল, বাবা, আমি নিজেই নেমে যাব। কিন্তু আমার কথা শোনো। আমরা সবাই নিচে নেমে বসলাম। অভি বলল, আমি জানি তোমরা আমাকে পাগল মনে করছ। কিন্তু আমি পাগল নই। আমি শুধু অনুভব করেছি যে মায়ের প্রতি আমার অনুভূতি অন্য সবার চেয়ে আলাদা। আমি বললাম, অভি, তুই ডাক্তারের কাছে যাবি। তোর চিকিৎসা দরকার। অভি মাথা নাড়ল। বলল, না মা, আমার কোনো চিকিৎসা লাগবে না। আমি ঠিক আছি। তুই ঠিক নেই অভি, রঞ্জিত রেগে বলল। তোর ব্যবহার স্বাভাবিক নয়। অভি হঠাৎ উঠে দাঁড়াল। বলল, তোমরা আমাকে বুঝতে চাও না। ঠিক আছে। আমি চলে যাচ্ছি বলে সে দরজার দিকে এগিয়ে গেল। আমি তাকে ধরে ফেললাম। বললাম, অভি, তুই কোথায় যাবি? তোর ঘর এখানে। তোর পরিবার এখানে। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, পরিবার মানে শুধু একসাথে থাকা নয়। পরিবার মানে একে অপরকে বোঝা। তোমরা আমাকে বোঝো না। আমি তার মুখের দিকে তাকালাম। তার চোখে অদ্ভুত একটা দুঃখ দেখলাম। আমার মনে হলো যেন আমার ছোট্ট অভি কোথায় হারিয়ে গেছে। এই ছেলেটা অন্য কেউ। সেই রাতে অভি তার ঘরেই ছিল। কিন্তু সে কোনো কথা বলল না। খাবারও খেল না। শুধু জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইল। পরদিন সকালে একটা ডাক্তারের সাথে যোগাযোগ করলাম। ডাক্তার আমাদের বলল, এরকম ক্ষেত্রে রোগীকে কাউন্সেলিং দরকার। কিন্তু রোগী যদি সহযোগিতা না করে তাহলে চিকিৎসা কঠিন। আমি অভিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলাম। সে রাজি হল না। বলল, আমার কোনো সমস্যা নেই। তোমাদের সমস্যা। কয়েকদিন এভাবে কেটে গেল। অভি বাড়িতে ছিল, কিন্তু জেন নেই। সে কারো সাথে কথা বলত না। শুধু আমাকে দেখলে একটা অদ্ভুত হাসি হাসত। একদিন রিয়া আমার কাছে এসে বলল, মা, আমি ভয় পাচ্ছি। অভি ভাই রাতে আমার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে। আমার গা শিউরে উঠল। কি করে জানলি? আমি জিজ্ঞাসা করলাম। রিয়া বলল, আমি রাতে জেগে দেখেছি। সে আমার দরজার সামনে দাঁড়িয়ে। কিছু বলে না, শুধু দাঁড়িয়ে থাকে। আমি রঞ্জিতকে বললাম। সে বলল, এবার আর পারা যাচ্ছে না। আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। সেই রাতে আমরা অভির ঘরে গিয়ে তার সাথে কথা বললাম। বললাম, অভি, তুই হয় ডাক্তারের কাছে যাবি, না হয় এই বাড়ি ছেড়ে চলে যাবি। অভি দীর্ঘক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঠিক আছে। আমি চলে যাব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? রঞ্জিত জিজ্ঞাসা করল। অভি আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি চাই তুমি একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো।
যেভাবেই আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, অভি, আমি তোকে ভালোবাসি। কিন্তু একজন মা যেভাবে ছেলেকে ভালোবাসে। অভি মাথা নাড়ল। বলল, না মা, আমি সেই ভালোবাসা চাই না। আমি চাই তুমি স্বীকার করো যে আমার ভালোবাসা অন্যরকম। আমি রেগে বললাম, অভি, তুই কি বলছিস জানিস? তুই আমার ছেলে। আমি তোর মা। অভি হঠাৎ হেসে ফেলল। বলল, মা, তুমি কি জানো আমার একটা গোপন কথা আছে? আমি জিজ্ঞাসা করলাম, কি গোপন কথা? অভি বলল, আমি আসলে তোমার আসল ছেলে নই। আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। রঞ্জিত বলল, তুই কি বলছিস? অভি বলল, হ্যাঁ বাবা, আমি তোমাদের আসল ছেলে নই। আমি 21 বছর আগে তোমাদের কাছে এসেছিলাম। কিন্তু আসলে আমি অন্য কেউ। আমার মাথা ঘুরে গেল। আমি বললাম, অভি, তুই কি বলছিস? আমি তোকে জন্ম দিয়েছি। অভি বলল, না মা, তুমি যে ছেলের জন্ম দিয়েছিলে সে অনেক আগেই মরে গেছে। আমি তার জায়গায় এসেছি। রঞ্জিত রেগে বলল, তুই পুরোপুরি পাগল হয়ে গেছিস। কিন্তু অভি অদ্ভুত শান্তভাবে বলতে লাগল, আমি জানি তোমরা বিশ্বাস করবে না। কিন্তু আমি সত্যি বলছি। আমি এই বাড়িতে 21 বছর ধরে তোমাদের সাথে আছি। কিন্তু আমি সব সময় জানতাম যে আমি আলাদা। সে বলতে লাগল, আমি সব সময় মায়ের প্রতি একটা অন্যরকম টান অনুভব করতাম। কিন্তু বুঝতে পারতাম না কেন। এখন বুঝেছি। কারণ আমি তার ছেলে নই। আমি অভির কথা শুনে আরও বিভ্রান্ত হয়ে গেলাম। সে কি বলছে? এসব কি? অভি বলল, মা, আমি চাই তুমি আমাকে অভি হিসেবে নয়, একটা আলাদা মানুষ হিসেবে ভালোবাসো। তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। রঞ্জিত বিরক্ত হয়ে বলল, এসব কি পাগলামি? তুই আমাদের ছেলে। তোর জন্ম সার্টিফিকেট আছে। তোর ছোটবেলার ছবি আছে। অভি বলল, বাবা, সেগুলো সব তোমাদের স্মৃতি। কিন্তু আসলে যে ছেলে ছিল সে অন্য কেউ ছিল। আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি। এসব কি হচ্ছে? আমার ছেলে কি বলছে? হঠাৎ রিয়া বলল, অভি ভাই, তুমি সত্যি বলছো নাকি মিথ্যা? অভি রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া, আমি সত্যি বলছি। কিন্তু তোর কোনো ভয় নেই। আমি তোর ক্ষতি করব না। রিয়া বলল, তাহলে তুমি কে? অভি বলল, আমি একটা আত্মা। আমি মরে গিয়েছিলাম অনেক আগে। কিন্তু আমার মা বাবা আমাকে খুব ভালোবাসত। তাই আমি তাদের কাছে থেকে যেতে চেয়েছিলাম। আমি চিৎকার করে বললাম, অভি, থামো। এসব কি বলছিস তুই? কিন্তু অভি বলতে লাগল, মা, আমি যখন ছোট ছিলাম তখন একটা দুর্ঘটনা মরে গিয়েছিলাম। কিন্তু আমার আত্মা তোমাদের কাছে থেকে গিয়েছিল। আমি তোমাদের ছেলে হিসেবে বড় হয়েছি। সে বলল, কিন্তু এখন আমি বড় হয়ে গেছি। আমার নিজের পরিচয় জানতে চাই। আমি চাই তুমি আমাকে একটা আলাদা মানুষ হিসেবে ভালোবাসো। রঞ্জিত হঠাৎ উঠে দাঁড়াল। বলল, বাস, আর শুনতে পারছি না। তুই হয় ডাক্তারের কাছে যাবি, না হয় এখনই এই বাড়ি ছেড়ে চলে যাবি। অবিশান্তভাবে বলল, ঠিক আছে বাবা, আমি চলে যাব। কিন্তু আমি ফিরে আসব। কারণ এই বাড়িটা আমার। সে উঠে দাঁড়াল। আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি যাচ্ছি। কিন্তু মনে রাখবে, আমি সব সময় তোমার কাছে আছি। তুমি আমাকে দেখতে পাও বা না পাও। বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমরা তিনজন বসে রইলাম। কেউ কোনো কথা বললাম না। অভির কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিছুক্ষণ পর রঞ্জিত বলল, মাধুরী, ছেলেটা সম্পূর্ণ পাগল হয়ে গেছে। আমাদের তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। আমি বললাম, কিন্তু সে তো চলে গেছে। রঞ্জিত বলল, সে আবার ফিরে আসবে। তখন আমরা তাকে জোর করে নিয়ে যাব। কিন্তু অভি আর ফিরে এলো না। দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল। কোনো খোঁজ নেই। তবে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগল। মাঝে মাঝে আমার মনে হতো কেউ আমাকে দেখছে। রান্নাঘরে কাজ করার সময়, বারান্দায় বসার সময়। একদিন আমি অভির ঘরে গেলাম। দেখি তার বিছানায় একটা চিঠি রাখা। চিঠিতে লেখা, প্রিয় মা, আমি চলে গেছি। কিন্তু আমি তোমাদের ভুলে যাইনি। আমি এখনও তোমাদের ভালোবাসি। আমি জানি তোমরা আমাকে পাগল মনে করো। হয়তো আমি সত্যি পাগল। কিন্তু আমার ভালোবাসা সত্যি। মা, আমি চাই তুমি খুশি থাকো। রিয়াকে ভালো রাখো। বাবার যত্ন নিও। আমি হয়তো আর ফিরে আসব না। কিন্তু মনে রাখবে, আমি সব সময় তোমাদের পাশে আছি। ভালোবাসা।
তোমার অভি। চিঠিটা পড়ে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। আমার ছেলেটা কোথায় গেল? সে কি সত্যি পাগল হয়ে গিয়েছিল? নাকি সে সত্যি কিছু আলাদা ছিল? আমার মনে পড়ল তার ছোটবেলার কথা। সে সব সময় একটু আলাদা ছিল। অন্য বাচ্চাদের মতো খেলাধুলা করত না। সব সময় আমার কাছে থাকতে চাইত। হয়তো সে সত্যি আলাদা ছিল। হয়তো আমি তাকে বুঝতে পারিনি। এখন অভি নেই। কিন্তু আমার মনে হয় সে কোথাও আছে। সে আমাদের দেখছে। সে আমাদের ভালোবাসছে। হয়তো ভালোবাসার সত্যিই কোনো নিয়ম নেই। হয়তো অভি ঠিকই বলেছিল। আমি জানি না অভি কোথায় আছে। কিন্তু আমি জানি সে ভালো আছে। সে যেখানেই থাকুক সে খুশি আছে। আর আমি তার জন্য অপেক্ষায় আছি। হয়তো সে একদিন ফিরে আসবে। হয়তো আসবে না। কিন্তু আমার মনে তার স্মৃতি আছে। তার ভালোবাসার স্মৃতি আছে। যে ভালোবাসা হয়তো অন্যরকম ছিল কিন্তু সত্যি ছিল। এই হলো আমার গল্প। অভির গল্প। একটা অদ্ভুত ভালোবাসার গল্প। আজও মাঝে মাঝে আমার মনে হয় কেউ আমাকে দেখছে। কেউ আমার যত্ন নিচ্ছে। আমার ফুলের টবে জল দিচ্ছে। হয়তো অভি এখনো আছে। আমাদের চোখের আড়ালে। আর আমি জানি সে যেখানেই থাকুক সে আমাকে ভালোবাসে। তার মতো করে। তার অন্যরকম ভালোবাসায়। বসু বয়স 52 বছর। আমাদের 2 সন্তান অভি আর রিয়া। অভি 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া 14 বছর বয়সী, উচ্চ মাধ্যমিকে পড়ে। সেদিনের রাতের পর থেকে অভি আমার প্রতি অদ্ভুত আচরণ করতে লাগল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে আমার ঘরে এসে দাঁড়াত। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। আমি যখন রান্নাঘরে কাজ করতাম সে এসে আমার পেছনে দাঁড়িয়ে থাকত। কিছু বলত না, শুধু তাকিয়ে থাকত। একদিন রিয়া আমার কাছে এসে বলল, মা, অভি ভাই কেন এত অদ্ভুত হয়ে গেল? সে তো আগে এরকম ছিল না। আমি বুঝতে পারছিলাম না কি করব। রঞ্জিত বাইরে থাকত বেশিরভাগ সময়। তার নতুন ব্যবসায় প্রচুর ব্যস্ততা। একদিন সন্ধ্যায় অভি আমার ঘরে এসে বসল। বলল, মা, আমার সাথে কথা বলো না কেন? আমি তো তোমার ছেলে। আমি বললাম, অভি, তুই কি চাস আসলে? কেন এভাবে আচরণ করছিস? সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি জানি তুমি বুঝতে পারছ। আমার মনে যা আছে তুমিও সেটা অনুভব করছ। আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না। অভি উঠে আমার কাছে এলো। বলল, মা, তুমি যখন রান্না করো আমি তোমাকে দেখি। তোমার হাতের নড়াচড়া, তোমার চুলের ঝুলে পড়া, সবকিছু আমার কাছে খুব সুন্দর লাগে। আমার গা শিউরে উঠল। অভি, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি চিৎকার করে বললাম। সে হেসে বলল, না মা, আমি পাগল হইনি। আমি শুধু বুঝেছি যে তুমিই আমার সবচেয়ে কাছের মানুষ। আমার প্রিয় মানুষ। সেদিন রাতে রঞ্জিত বাড়ি ফিরল। আমি তাকে সব কিছু বলতে গেলাম, কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারলাম না। রঞ্জিত খুব ক্লান্ত ছিল। বলল, কাল কথা বলবো, কিন্তু পরদিনই সে আবার বেরিয়ে গেল। অভির আচরণ দিন দিন আরও অদ্ভুত হতে লাগল। সে আমার ব্যবহৃত জিনিসগুলো লুকিয়ে রাখত। আমার চুলের ক্লিপ, আমার ব্যবহৃত কাপ, এসব সে তার ঘরে নিয়ে যেত। একদিন আমি তার ঘরে গিয়ে দেখি আমার একটা শাড়ি তার বিছানার নিচে লুকানো। অভি, এটা কি? আমি জিজ্ঞাসা করলাম। সে লজ্জা পেয়ে বলল, মা, এই শাড়িটা তুমি পরেছিলে সেদিন। খুব সুন্দর লাগছিল। আমি শুধু রেখে দিয়েছি। আমি বুঝলাম যে ব্যাপারটা গুরুতর হয়ে উঠেছে। কয়েকদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার ঘরে আছে। চোখ খুলে দেখি অভি আমার বিছানার পাশে দাঁড়িয়ে। আমি ভয়ে চিৎকার করতে যাব, সে তখন বলল, মা, চিৎকার করো না। আমি শুধু দেখছিলাম তুমি ঠিকমতো ঘুমাতে পারছ কি না। অভি, তুই এখনই আমার ঘর থেকে বেরিয়ে যা, আমি রাগ করে বললাম। সে মাথা নিচু করে চলে গেল। কিন্তু তার চোখে যে অদ্ভুত আলো সেটা আমি ভুলতে পারলাম না। পরদিন সকালে রিয়া আমার কাছে এসে বলল, মা, গত রাতে অভি ভাই আমার ঘরেও এসেছিল। আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কোনো সাবান ব্যবহার করো, কোনো পারফিউম লাগাও। আমার মাথা ঘুরে গেল। এরকম চলতে পারে না। সেদিনই আমি রঞ্জিতকে ফোন করলাম। বললাম, তোকে আজই বাড়িতে আসতে হবে। অভিকে নিয়ে একটা গুরুতর সমস্যা হয়েছে। রঞ্জিত বলল, কি হয়েছে? আমি সব খুলে বললাম। রঞ্জিত বলল, এরকম তো আগে কখনো হয়নি। অভি সব সময় ভালো ছেলে ছিল। আমি বললাম, আমি জানি। কিন্তু কিছু একটা হয়েছে।
হয়তো কোনো মানসিক সমস্যা হয়েছে। সন্ধ্যায় রঞ্জিত বাড়ি ফিরল। অভিকে ডেকে বসাল। বলল, অভি, তোর মার সাথে এভাবে ব্যবহার করছিস কেন? অভি চুপ করে রইল। রঞ্জিত আবার বলল, বল, কি হয়েছে তোর? অভি তখন বলল, বাবা, আমার কিছু হয়নি। আমি শুধু মায়ের প্রতি একটু বেশি যত্নশীল হয়ে গেছি। রঞ্জিত বলল, যত্নশীল মানে? তোর মা বলছে তুই তার জিনিসপত্র চুরি করছিস। আমি চুরি করিনি বাবা। আমি শুধু রেখে দিয়েছি। মায়ের স্মৃতি হিসেবে। অভির কথা শুনে রঞ্জিতের মুখ শক্ত হয়ে গেল। তুই কি বলছিস? স্মৃতি হিসেবে? তোর মা তো মরে যায়নি। রঞ্জিত রেগে গেল। অভি তখন অদ্ভুত একটা হাসি হাসল। বলল, বাবা, আমি জানি তুমি বুঝবে না, কিন্তু মায়ের সাথে আমার একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। রঞ্জিত উঠে দাঁড়াল। বলল, অভি, তুই এই বাড়িতে থাকতে পারবি না। কাল থেকে তুই তোর মামার বাড়িতে চলে যাবি। অভি প্রথমে চুপ করে রইল। তারপর বলল, বাবা, আমি যাব না। কেন যাবি না? রঞ্জিত জিজ্ঞাসা করল। অভি বলল, কারণ আমি মাকে ছেড়ে যেতে পারব না। মা আমার প্রয়োজন। আমি তখন বললাম, অভি, আমার তোর কোনো প্রয়োজন নেই এভাবে। অভি আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি মিথ্যা বলছ। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু আমার ভালোবাসা একটু আলাদা। রঞ্জিত অভিকে জোর করে ধরে তার ঘরে নিয়ে গেল। বলল, কাল সকালেই তোকে মামার বাড়ি পৌঁছে দেব। এখন ঘরে থাক। রাতে আমরা কেউ ঠিক মতো ঘুমাতে পারলাম না। রঞ্জিত বারবার উঠে অভির ঘরের দিকে তাকাচ্ছিল। আমিও চিন্তা ছিলাম। সকালে উঠে দেখি অভির ঘর খালি। জানালা খোলা। সে পালিয়ে গেছে। রঞ্জিত চিন্তিত হয়ে গেল। বলল, কোথায় গেল ছেলেটা? আমি বললাম, হয়তো কোনো বন্ধুর কাছে গেছে। কিন্তু পুরো দিন কেটে গেল, অভির কোনো খোঁজ পেলাম না। তার বন্ধুদের কাছে খোঁজ নিলাম, কেউ তাকে দেখেনি। দ্বিতীয় দিনে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সকালে আমার বিছানায় একটা চিঠি পেলাম। অভির হাতের লেখা। চিঠিতে লেখা, প্রিয় মা, আমি জানি তুমি আমাকে খুঁজছ। আমি কোথাও যাইনি। আমি তোমার কাছেই আছি। তুমি আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমাকে সব সময় দেখছি। আমি তোমার রান্না করা দেখি, তোমার হাসি দেখি, তোমার কান্না দেখি। আমি সব জানি। আমি জানি তুমি রাতে জেগে থাকো। আমি জানি তুমি আমাকে নিয়ে চিন্তায় আছো। কিন্তু চিন্তা করো না মা। আমি ভালো আছি। আমি তোমার কাছেই আছি। তোমার ভালোবাসা, অভি। চিঠিটা পড়ে আমার গা ছমছম করে উঠল। সে কিভাবে আমার ঘরে চিঠি রাখল? কখন এলো? আমি তো কিছু টের পাইনি। রঞ্জিতকে চিঠিটা দেখালাম। সে বলল, এ ছেলে পুরোপুরি পাগল হয়ে গেছে। আমি বললাম, আমাদের পুলিশে খবর দেওয়া উচিত। রঞ্জিত বলল, না, এখনো না। হয়তো সে নিজেই ফিরে আসবে। কিন্তু পরদিন আরেকটা চিঠি পেলাম। এবার চিঠিটা আমার বালিশের নিচে ছিল। লেখা, প্রিয়তমা মা, তুমি আমার জন্য কাঁদছ। আমি তোমার কান্না দেখেছি। কিন্তু কেঁদো না মা। আমি তোমার পাশেই আছি। গত রাতে তুমি যখন ঘুমাচ্ছিলে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছি। তুমি হয়তো অনুভব করেছ। আমি তোমার চুলের গন্ধ নিয়েছি। তোমার হাতের গরমতা অনুভব করেছি। আমি জানি তুমিও আমাকে অনুভব করেছ। কারণ তুমি ঘুমের মধ্যে আমার নাম নিয়েছ। মা, আমি চাই তুমি বাবাকে বলো যে আমি বাড়ি ফিরে যাব। কিন্তু আমার শর্ত আছে। আমি চাই তুমি আমার সাথে বেশি সময় কাটাবে। শুধু আমাদের দুজনের। তাহলে আমি আগের মতো স্বাভাবিক হয়ে যাব। তোমার একমাত্র পুত্র, অভি। এই চিঠি পড়ে আমার মনে হলো যেন কেউ আমার মাথায় বাড়ি মারল। সে রাতে আমার ঘরে এসেছিল। আমার মাথার হাত বুলিয়েছে। আমি কিছুই টের পাইনি। রঞ্জিতকে এই চিঠিও দেখালাম। সে পরে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, মাধুরী, আমার মনে হচ্ছে অভির মানসিক সমস্যা গুরুতর। আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। আমি বললাম, কিন্তু সে তো নেই। কোথায় আছে জানি না। রঞ্জিত বলল, সে আছে। আমার নিশ্চিত। সে বাড়ির আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। সেই রাতে আমরা ঠিক করলাম যে পালা করে জেগে থাকব। দেখব সে কখন আসে। রঞ্জিত প্রথম অংশে জাগবে, আমি দ্বিতীয় অংশে। রাত 12টার দিকে রঞ্জিত আমাকে ডেকে তুলল। বলল, মাধুরী, উঠো। আমি একটা আওয়াজ শুনেছি। আমি উঠে বসলাম। চারিদিকে নিস্তব্ধতা।
কী রকম আওয়াজ? আমি জিজ্ঞাসা করলাম। রঞ্জিত বলল, মনে হচ্ছিল কেউ বারান্দায় হাঁটাহাঁটি করছে। কিন্তু এখন আর কোনো আওয়াজ নেই। আমরা দুজনে উঠে বারান্দায় গেলাম। কিছু দেখতে পেলাম না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। আমার ফুলের টবগুলো সাজানো অবস্থায় আছে। যেন কেউ সুন্দর করে সাজিয়ে রেখেছে। এগুলো তো আমি এভাবে সাজিয়ে রাখিনি, আমি বললাম। রঞ্জিত টবগুলোর কাছে গেল। বলল, এগুলো নতুন করে জল দেওয়া হয়েছে। মাটি এখনো ভেজা। আমাদের দুজনের ভয় লাগতে লাগল। সে কি সত্যিই রাতে আসে? আমাদের দেখাশোনা করে? পরদিন সকালে আরেকটা চিঠি পেলাম। এবার চিঠিটা রান্নাঘরের টেবিলে রাখা ছিল। লেখা, আমার প্রিয় মা, গত রাতে তুমি আর বাবা আমাকে খুঁজছিলে। আমি তোমাদের দেখেছি। তোমাদের ভয় পেতে দেখে আমার খুব খারাপ লাগলো। আমি তোমাদের ভয় দিতে চাই না মা। আমি শুধু তোমার যত্ন নিতে চাই। তোমার ফুলগুলোতে জল দিয়েছি। তোমার পছন্দের রান্নার মশলা গুছিয়ে রেখেছি। তুমি হয়তো লক্ষ্য করেছ। মা, আমি জানি তুমি আমাকে নিয়ে চিন্তিত। কিন্তু আমি ভালো আছি। আমি খুশি আছি। কারণ আমি তোমার কাছে থাকতে পারছি। দূর থেকে হলেও। আমার একটাই চাওয়া। আমি চাই তুমি একবার বারান্দায় এসে আমার নাম ধরে ডাকো। বলো যে তুমি আমাকে ভালোবাসো। তাহলে আমি বুঝব যে তুমি আমাকে মেনে নিয়েছ। তোমার ছেলে, অভি। প্লিজ, আমি প্রতিদিন তোমাদের দেখি। তোমরা আমাকে দেখতে পাও না, কিন্তু আমি আছি। এই চিঠি পড়ে আমি ভেঙে পড়লাম। আমার ছেলেটা কি হয়ে গেল? সে কেন এভাবে আচরণ করছে? রঞ্জিত বলল, মাধুরী, আমি আর পারছি না। আমাদের পুলিশে খবর দিতে হবে। আমি বললাম, কিন্তু পুলিশ কি করবে? সে তো কোনো অপরাধ করেনি। সে আমাদের মানসিক নির্যাতন করছে। এটাও একটা অপরাধ, রঞ্জিত রেগে বলল। সেদিন বিকেলে রিয়া স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমার একটা বন্ধু বলেছে যে সে আমাদের বাড়ির ছাদে কাউকে ঘোরাফেরা করতে দেখেছে। আমার কলিজা শুকিয়ে গেল। কখন? আমি জিজ্ঞাসা করলাম। রিয়া বলল, গত রাতে। সে বলেছে কেউ একজন ছাদে ঘুরে বেড়াচ্ছিল। খুব আস্তে আস্তে। রঞ্জিত সেই মুহূর্তে ছাদে উঠে গেল। কিছুক্ষণ পর নেমে এসে বলল, ছাদে একটা কম্বল পাতা আছে। পাশে খাবারের প্যাকেট। সে ছাদেই থাকে। আমরা রাতের জন্য অপেক্ষা করলাম। রাত 10টার দিকে সবাই মিলে ছাদে উঠলাম। দেখি একটা কোণায় একটা অস্থায়ী আশ্রয় বানানো। কম্বল, বালিশ, খাবারের প্যাকেট। কিন্তু অভি সেখানে নেই। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো, তোমরা আমাকে খুঁজছিলে? আমরা ঘুরে দেখি অভি ছাদের অন্য প্রান্তে দাঁড়িয়ে। অন্ধকারে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। অভি, আমি চিৎকার করে বললাম। তুই কোথা ছিলি? আমরা কত চিন্তা ছিলাম। সে আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে এলো। বলল, মা, আমি তো এখানেই ছিলাম। তোমাদের দেখাশোনা করছিলাম। রঞ্জিত। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকতো একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত।
প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হলো, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরাগি। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হলো। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেঁপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়। আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হলো, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত। কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। আলম আর তার মা তার সাথে গেল। স্বামিয়া থেকে গেল গ্রামে, তানিয়াদের বাড়িতে।
ঢাকায় থাকতে হলো প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন, কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। তানিয়া বলল, আমি আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম, কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হলো। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হলো না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনো সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন, আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুলল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। 11ম অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখো রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো।
রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাতো, তানিয়া তাকে পড়াতো। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দাদ শ্রদ্ধায় পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক, কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুলল, হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলতো, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাতো না, জীবন দক্ষতাও শেখাতো। মেয়েদের শেখাতো কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলতো। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইতো না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছো, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনো অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হলো। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসে। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হলো। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হলো। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব।
এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব গু। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে গু। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গু। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। সব শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হলো ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গি। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গি। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনো অটুট। আলম এখনো লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হলো, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হলো। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোলো, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হলো। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে।
আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম, তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলো। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলতো। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল, এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল, বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত, যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হলো। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হলো। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে গি। রূপা আর ফাহিমের বিয়ে হলো। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 20 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হলো। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হলো। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হলো, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি না তবু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে, কিন্তু লেখার হাত এখনো অক্ষুণ্ণ। সে এখনো প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে, কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। 24 অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা 3তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা
ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সব কিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী, কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল, তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু, তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও, তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলো। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। কি 26 অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের, খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হলো। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে, কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে, কেউ গরিব থাকবে না, সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হলো, পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি, নতুন প্রজন্ম ঠিক পথে আছে। 27 অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনো তরুণ। একদিন ডাক্তার বলল তার হার্টের সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনো লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছো, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায়, শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি, তার লেখায় সে বেঁচে আছে, তার কাজে সে বেঁচে আছে, আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো।
তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে গু। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হলো। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে গি। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হলো। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম গু। আমিও কি পারবো? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না গি। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছো? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে গি। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ তানিয়া গু। তানিয়া হাসু। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে গু। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।